কেমন আছো সবাই? আজকের আমার শর্ট ভিডিওর টপিক খুবই পরিচিত। মোটামুটি প্রত্যেক ঘরে আজকাল এই রোগটা খুব কমন রোগে পরিণত হয়েছে। রোগটা হলো সুগার। চলো তাহলে জেনে নেওয়া যাক এই সুগার সম্বন্ধে কিছু কথা। কি এই সুগার? আমরা যে সাধারণত সারাদিনে খাবার খেয়ে থাকি সেটা মূলত তিনটে জিনিসের উপর বেস করে: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আমাদের খাবারে মূলত এই তিনটে জিনিসই থাকে। সকাল থেকে রাত অবধি আমরা যা খাবার খেয়ে থাকি, এই কার্বোহাইড্রেট খাবারের সাথে আমাদের শরীরে যায় এবং হজম প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর এই কার্বোহাইড্রেটকে ভেঙে তৈরি করে গ্লুকোজ। এই গ্লুকোজ রক্তের সাথে মিশে যায় এবং প্রত্যেকটা কোষে কোষে গিয়ে শক্তি সরবরাহ করে। এই শক্তি কিন্তু আমাদের শরীরে সকাল থেকে রাত অবধি বিভিন্ন রকম শারীরবৃত্তীয় কাজ, আমরা সারাদিন যা কাজ করি, এই যেমন আমি কথা বলতে বলতে হাতটা নাড়াচ্ছি, এর জন্যও যে শক্তিটা প্রয়োজন সেটা কিন্তু এই গ্লুকোজ থেকেই সরবরাহ হয়। তাহলে এই গ্লুকোজ কিন্তু আমাদের খুব একটা অপরিহার্য জিনিস, যেটা শক্তি প্রদান করে আমাদের সারাদিনের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ করতে আমাদেরকে সক্ষম করে তুলছে। ইভেন আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের জন্যও কিন্তু এই গ্লুকোজ অপরিহার্য। এই গ্লুকোজের যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটার এফেক্ট সেখানেও পড়ে, মানে বাংলায় বলতে পারো, সহজ ভাষায় আমাদের তার কেটে যেতে পারে। তাহলে বুঝতেই পারছো, শক্তি সরবরাহ করে গ্লুকোজ আমাদের কিন্তু সারাদিন খুব বিশাল ভাইটাল রোল প্লে করছে আমাদের শরীরে। তাহলে এই গ্লুকোজকে কিন্তু খুব যত্ন সহকারে বুঝতে হবে। এই গ্লুকোজই যখন রক্তে তার প্রয়োজনীয় মাত্রার থেকে বেড়ে যায় তখনই আমাদের রক্তে সুগার ধরা পড়ে। এই প্রয়োজনীয় মাত্রাটা কি? আমরা যখন পরীক্ষা করি ল্যাবে, তার যে রিপোর্ট আসে সেই রিপোর্ট ধরা হয় 70 mg/dl, অর্থাৎ 70 মিলিগ্রাম পার ডিএল থেকে 100 এর মধ্যে থাকলে সুগার নর্মাল আছে। 100 থেকে 120 অবধি যদি সুগার থাকে, অর্থাৎ খালি পেটে যদি সুগার থাকে, তাহলে ধরা হয় মোটামুটি এ প্রি ডায়াবেটিক স্টেজে পৌঁছচ্ছে। এবং 120-র ওপরে বা 120-25-এর ওপরে যদি চলে যায় তাহলে ধরা হয় এর সুগার হয়েছে। আমরা সবাই জানি কম বেশি, এটা সবাই ওয়াকিবহল, যে সুগার দুভাবে পরীক্ষা করা হয়। যেহেতু কম বেশি সবার ঘরেই কোনো না কোনো সুগার পেশেন্ট আছে, একটা সকালবেলা খালি পেটে এবং একটা খাওয়া দাওয়া করে তার 2 ঘন্টা পর আবার সুগার পরীক্ষা করা হয়। এটাকে পিপি বলা হয়। এই পিপি সুগারের ভ্যালু 140 mg/dl থাকে। এর ওপর যদি এটা ক্রস করে যায় তাহলে একে বলা হয় সুগার হতে পারে। এই সুগার বেড়ে যাওয়াটাকে মেডিকেল ভাষায় বলা হয় হাইপার গ্লাইসেমিয়া, আর সুগার কমে যাওয়াটাকে, নর্মালের থেকে সুগার কমে যাওয়াটাকে মেডিকেল ভাষায় বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। মোটামুটি 180-র ওপর, 180 mg/dl এর ওপর যদি কারোর সুগার লেভেল পৌঁছে যায় তাহলে তাকে অ্যাজ এ হাইপারগ্লাইসেমিয়া কন্ডিশনে ট্রিট করা যেতে পারে। কি হতে পারে বা আমি বুঝবো কি করে আমার সুগার বেড়েছে? বিভিন্ন কারণ। সবার প্রথম কারণ হচ্ছে, যেটা কমন কারণ দেখা যায়, ঘন ঘন বাথরুম পাওয়া। এটা একটা মেইন কারণ হিসাবে আমাদের সুগার বেড়ে যাওয়ার লক্ষণ হিসাবে দেখা যায়। এছাড়াও কি হতে পারে? প্রচুর পরিমাণে ধরো তেষ্টা পাচ্ছে, খুব খিদে পাচ্ছে, অতিরিক্ত খিদে প্রয়োজনের থেকেও বেশি, হঠাৎ করে কারোর ওজন কমে গেল, খুব রোগা হয়ে গেল হঠাৎ করে, সেক্ষেত্রে বলা হয় তোর সুগার হয়েছে কিনা একবার দেখে নে তো, হট করে তুই অনেক রোগা হয়ে গেছিস। এছাড়াও ক্লান্তি, চোখে ঝাপসা, হাতে পায়ে ঝিনঝিন। অনেক সময় বয়স্ক বাবা মাদের হাতে পায়ে খুব ঘন ঘন ঝিনঝিন করে, ব্যথা হয়, যেটাকে আমরা মেডিকেল ভাষায় ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি। অর্থাৎ সুগারের জন্যে নিউরোপ্যাথি, মানে নিউরোর এবার রোগ ধরা দিচ্ছে আস্তে আস্তে, তার জন্যে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয় এই মেডিকেল কন্ডিশনটাকে। তাহলে এই সব কারণের ক্ষেত্রে যদি কারণ ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আমাদের সুগার হতে পারে। সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, রক্ত পরীক্ষা করা উচিত, দেখা উচিত যে আমাদের সুগার হয়েছে কি হয়নি। এটা তো হলো হাইপার গ্লাইসেমিয়ার কন্ডিশন। হাইপোগ্লাইসেমিয়াতে কি হয়, অর্থাৎ সুগার কমে গেলে, এটা কিন্তু তার থেকেও বেশি মারাত্মক। সাধারণত যাদের সুগার দেখা দেয় বা যাদের সুগার অনেক দিন ধরে রয়েছে তাদের ক্ষেত্রেই এই জিনিসটা ঘটে। যেমন কারোর ধরুন দীর্ঘদিন ধরে সুগার রয়েছে এবং তিনি ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, সুগারের ওষুধ খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, হঠাৎ করে তার সুগার ফল করে যাওয়ার প্রবণতা কিন্তু অনেকটাই। কি হতে পারে? হঠাৎ করে মাথা ঘুরে যেতে পারে, হঠাৎ করে দেখা গেল শরীরে ঘাম হচ্ছে, হঠাৎ করে হার্টবিটটা বেড়ে যাচ্ছে, হৃদস্পন্দনটা হঠাৎ করে বেড়ে গেল,
তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে বুঝতে হবে হয়তো আপনার সুগার ফল করতে পারে। আপনি চলতে গিয়ে হট করে মাথাটা ঘুরে গেল, এক্ষেত্রেও কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে 15 থেকে 20 গ্রাম রেডিমেড যে গ্লুকোজ কিনতে পাওয়া যায়, মানে গ্লুকন ডি যে কিনতে পাওয়া যায়, সেটা আপনাকে খেয়ে নিতে হবে। বা ধারে কাছে যদি কোনো কোল্ড ড্রিঙ্কসের দোকান থাকে, কোল্ড ড্রিঙ্ক বা ক্যাডবেরি বা জ্যাম বা জেলি বা লজেন্স বা মিষ্টি, যে কোনো চিনি জাতীয় দ্রব্য বা দ্রবণ আপনি সঙ্গে সঙ্গে কিন্তু পান করতে পারেন বা খেতে পারেন। খেয়ে আপনাকে মিনিট 20 বা আধা ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে। তারপরে আপনি আবার স্টেবল হবেন, তারপরে আপনি এগোবেন। আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে সেই জায়গায় বসে পড়তে হবে, নইলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। যদি আধ ঘন্টা পর আপনি সুগারটা চেক করলেন, আধ ঘন্টা পর আপনি কোনো ডাক্তারের পরামর্শ নিলেন, যা কিছু করবেন আপনাকে কিন্তু আধ ঘন্টা শরীরকে টাইম দিতে হবে আবার সুগার লেভেলটাকে রিভাইভ করার জন্য। তাহলে এটা কিন্তু খুব মারাত্মক একটা কন্ডিশন। যারা বিশেষ করে অনেক দিন ধরে সুগারের ওষুধ খায় তাদের ক্ষেত্রে এই কন্ডিশনটা দেখা যায়, হাইপোগ্লাইসেমিয়া, হঠাৎ করে সুগার ফল হয়ে যাওয়া। অনেকেই সাধারণত এটাকে গুরুত্ব দিই না আমরা, হট করে এড়িয়ে যাই এবং তার ফলেই কিন্তু বড় বিপদ দেখা দিতে পারে। যখনই এই ছোট ছোট বিষয়গুলো, ঘাম হচ্ছে, হট করে হার্টবিট বেড়ে যাচ্ছে, হট করে মাথা ঘুরছে, হট করে গা হাত পা কাঁপুনি দিচ্ছে, অনেকক্ষণ ধরে হয়তো আপনি খাননি, দেখবেন ডাক্তারবাবু পরামর্শ দেয় যারা সুগার পেশেন্ট আছে তারা যেন টাইমে টাইমে খায়, দিনে পরিমাণে কম খায় কিন্তু বারে বেশি খায়, টাইমে টাইমে খায়। কারণ তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবণতাটা অনেক বেশি থাকে, কারণ তারা সুগার কমানোর বিভিন্ন রকম ওষুধ, ইনসুলিন তারা প্রত্যেক দিন খাচ্ছেন এবং নিচ্ছেন, যার ফলে তাদের এই হট করে সুগার কমে যাওয়ার প্রবণতাটা কিন্তু বেশি থাকে। তাহলে আমরা বুঝলাম সুগার বেড়ে গেলে কি হয়, সুগার কমে গেলে হট করে কি হয়। সুগার যদি বেড়ে যায়, দীর্ঘদিন ধরে যদি আপনি সুগারের পেশেন্ট হন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কিডনির সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে আপনার চোখের সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে আপনার হার্টের সমস্যা দেখা দিতে পারে, এছাড়াও অন্যান্য রোগ তো হতেই পারে। আজকাল আমরা প্রত্যেকেই ঘরে কোনো না কোনো সুগার পেশেন্টের সাথে ডিল করেই থাকি এবং আমরা জানি সুগার বেড়ে গেলে তাদের কি কি সমস্যা আরও বাড়ছে। ডায়াবেটিক নিউরোপ্যাথি যেটা বললাম আপনাদের, নার্ভের সমস্যা দেখা দিতে পারে, বিভিন্ন রকম সমস্যা। ফলে সুগার কিন্তু খুব ভাইটাল একটা রোল প্লে করছে আজকালকার দিনে আমাদের জীবনে। এটাকে না বাড়তে দেওয়া যেতে পারে, না কমতে দেওয়া যেতে পারে, নর্মালে রাখতে হবে। নর্মালে কিভাবে রাখবো? আমি প্রথমেই বললাম আমরা যে খাবারগুলো খাই সেই খাবারের মধ্যে কার্বোহাইড্রেট থাকে। তাহলে প্রথম পয়েন্ট, আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারটাকে যদি আমরা নিয়মিত পরিমিত খাবারের খাদ্যাভ্যাসে পরিণত করি, তাহলে কিন্তু আমাদের শরীরে বেশি পরিমাণ কার্বোহাইড্রেট ঢুকলো না, তাহলে সেখান থেকে গ্লুকোজ বেশি পরিমাণ ভাঙলো না, ফলে সুগার বেশি বাড়লো না। এটা একরকম পদ্ধতি হতে পারে, সহজ ভাষায় যদি আপনাদের বলি। আরেকটা আপনাদের বললাম, এই সুগার বা গ্লুকোজ রক্তে মিশে কি করে, কোষকে শক্তি প্রদান করে বা শক্তি সরবরাহ করে। তাহলে এই শক্তি সরবরাহ করলো, ধরুন আমি প্রচুর পরিমাণে সুগার মানে কার্বোহাইড্রেট ইনটেক করলাম, যেখান থেকে প্রচুর পরিমাণে গ্লুকোজ তৈরি হলো, সে শক্তি অতটা সরবরাহ করলো না, মানে সে ফার্দার আর ভাঙলো না। গ্লুকোজ পরবর্তীকালে ভেঙে এটিপি তৈরি হয়, এই এটিপিটাই হচ্ছে শক্তির মূল উৎস, মানে শক্তি। তা আমার যদি গ্লুকোজ না ভেঙে এটিপি তৈরি হয়, তাহলে সেই গ্লুকোজ তো ফ্রিভাবে রক্তে মেলামেশা করবে, তাহলে আমাকে কাজও সেই পরিমাণ করতে হবে, যার জন্য আমার এনার্জির দরকার পড়ে, মানে শক্তির দরকার পড়ে। আর শক্তির দরকার পড়লে তবেই আমার শরীর অটোমেটিক্যালি গ্লুকোজ ভেঙে সেখান থেকে এটিপি তৈরি করবে, যেটা শক্তির আরেকটা উৎস। তাহলে ভালোভাবে বুঝুন, সহজ ভাষায়, আমরা যে পরিমাণ খাবার খাচ্ছি সেই পরিমাণ আমাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ আমরা যতটা পরিমাণ শক্তি তৈরি করছি নিজেদের শরীরে, ঠিক ততটা পরিমাণ শক্তি কিন্তু আমাদেরকে ফার্দার ইউটিলাইজ করতে হবে। আমরা যদি সেই পরিমাণ শক্তির চাহিদা আমাদের শরীরে না তৈরি করি, তাহলে অটোমেটিক্যালি গ্লুকোজ ভেঙে সেই পরিমাণ শক্তি তৈরি হবে না, যার ফলে সেই গ্লুকোজটা স্টোর হতে থাকবে, রক্তে ঘোরাফেরা করবে এবং সুগারের পরিমাণ বেড়ে যাবে। যার জন্যই দেখবেন যারা সুগার পেশেন্ট থাকে, ডায়াবেটিক পেশেন্ট, তাদেরকে ডাক্তারবাবু বলে সারাদিন বিভিন্ন রকম কার্যকলাপের মধ্যে থাকতে, সকালবেলা উঠে মর্নিং ওয়াক করতে, অনেকে বলে যে ব্যায়াম করতে, যোগা করতে, জিম করতে, বিভিন্ন রকম কার্যকলাপ করতে, সব থেকে মেন ইম্পর্টেন্ট যেটা বলে ঘাম ঝরাতে। তার কারণ কি, আপনি যত কাজের মধ্যে থাকবেন তত আপনার শক্তির চাহিদা বাড়বে। আপনি যদি এটার উল্টো দিকে যান, রিভার্স দিকে যান, তাহলে আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আগেকার দিনের পদ্ধতি, কি, ক্যালোরি কাউন্ট। আপনি সারাদিনে যা কাজ করেন,
ধরুন আপনি সকালবেলা উঠে অফিস চলে যাচ্ছেন, রাত্রিবেলা অফিস থেকে ফিরছেন, সারাদিন আপনি এসিতে রয়েছেন, স্বাভাবিকভাবেই আপনার ঘামের ঘ ঝরল না, আপনার অফিস কাজ, অফিসের ডেস্কে বসে কাজ। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে পুরনো দিনের মেথড ক্যালোরি কাউন্ট, অর্থাৎ আপনি সারাদিনে যত ক্যালোরি বার্ন করছেন ঠিক ততটা ক্যালোরি আপনি আর্ন করুন। মানে আপনার অ্যাকাউন্টে ঠিক যতটা পরিমাণ ইএমআইয়ের টাকা কাটবে আপনি ঠিক ততটা পরিমাণই মাসের শুরুতে অ্যাকাউন্টে সেই টাকাটাই ঢুকিয়ে দিন। তাহলে অটোমেটিক্যালি মান্থ এন্ডে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে 0। তাহলে আমাদেরকে এই মেথডটা ফলো করতে হবে। সহজ ভাষায় আপনি মেপে খান, পরিমাণ মেপে খান। অহেতুক বেশি খেয়ে কোনো লাভ হবে না। শুধু শুধু কার্বোহাইড্রেট কনজিউম করবেন, সেখান থেকে গ্লুকোজ তৈরি হবে, সেই গ্লুকোজ আদতেও শক্তিতে কনভার্ট হবে না, মানে এটিপিতে কনভার্ট হবে না, রক্তে সুগারের পরিমাণ বাড়তে থাকবে। আরেকটা কি, প্রচুর পরিমাণে জল খাওয়া, যাতে অ্যাটলিস্ট ওই সুগারটা রক্তের সাথে যখন কিডনিতে পৌঁছবে অ্যাটলিস্ট আমাদের ইউরিনের সাথে ফ্লো হয়ে বেরিয়ে যাওয়া। এটাও কিন্তু একটা পদ্ধতি রক্তে সুগারের পরিমাণটাকে কমানো বা গ্লুকোজের পরিমাণটাকে কমানো। তাহলে সিম্পল মেথড হচ্ছে আমরা যে পরিমাণ খাচ্ছি সেই পরিমাণ যাতে এনার্জি ব্যয় হয়, তাহলেই কিন্তু অনেক পরিমাণে সুগারটা আমাদের কম থাকবে। আপনারা দেখবেন ডায়াবেটিক যখনই কোনো ডক্টরকে দেখাতে যাবেন, এন্ডোক্রিনোলজিস্ট, তারা সবসময় একটা খাবারের তালিকা দিয়ে দেয় আপনাদেরকে। কারণ এটা প্র্যাকটিক্যাল ব্যাপার। যদি আমরা সহজেই প্রথম দিনই বুঝে যাই যে কিভাবে ক্যালোরি কাউন্টটা করতে হয় বা কিভাবে পরিমাণ মতো মেপে খেতে হয়, তাহলে কিন্তু ফার্দার আমাদের এই ওষুধ বা ইনসুলিনের দিকে যেতে হয় না। ইনসুলিনটা কি? ইনসুলিন হচ্ছে আমাদের অগ্নাশয় থেকে তৈরি হওয়া একটা হরমোন। এর বেসিক্যালি কাজ কি? এর বেসিক্যালি কাজ হচ্ছে যখন আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন এই ইনসুলিন রক্তে এই গ্লুকোজের পরিমাণটাকে মেনটেন করে এবং কোষকে শক্তি গ্রহণ করতে সাহায্য করে এবং শক্তিকে ফার্দার স্টোর করতে সাহায্য করে। যার ফলে দেখবেন যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিক পেশেন্ট, যাদের অনেক দিন ধরে সুগার আছে, তাদেরকে ডাক্তারবাবু ইনসুলিন নেওয়ার পরামর্শ দেন। অর্থাৎ সামহাও কোনোভাবে তাদের অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোনটা ঠিকঠাক ক্ষরণ হচ্ছে না, যার ফলে রক্তে যখনই গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে সেই গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন হরমোনটা সেখানে উপস্থিত নেই, যার ফলে বাইরে থেকে আর্টিফিশিয়ালি ইনসুলিন দেওয়া হচ্ছে যাতে রক্তে গ্লুকোজের পরিমাণটা ঠিকঠাকভাবে মেনটেন হয়। তাহলে এই হলো আমাদের ইনসুলিনের কাজ, এই জন্য আমরা ইনসুলিন নিয়ে থাকি। এই খাদ্যাভ্যাসটা কিভাবে আপনি পাল্টাবেন? কার্বোহাইড্রেট পরিমাণ কমাতে হবে, মানে কার্বোহাইড্রেট জনিত খাবার কম খেতে হবে। সেটা কি কি আর আমি বলছি না, শর্ট ভিডিও যেহেতু, আমরা সবাই কম বেশি জানি কি খেলে সুগার বাড়ে। এর সাথে সাথে কি করতে হবে, ফাইবার জাতীয় খাবার বেশি খেতে হবে যাতে আমাদের পেটটা ভরে থাকে, আমাদের খিদেটা কম পায় এবং আমরা ভাত রুটি এই ধরনের জিনিস কম খাই। আর কি করতে হবে, প্রোটিন জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার বাড়াতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো মেনটেন করলেই কিন্তু আমরা আমাদের সুগার লেভেলটাকে অনেক কমাতে পারবো। উইদাউট মেডিসিন, উইদাউট ইনসুলিন আমরা কিন্তু অনেক হেলদি লাইফ লিড করতে পারবো। তাহলে আজকের এই ছোট ভিডিওতে আশা করি আমি বোঝাতে পারলাম সুগার কি এবং কিভাবে হয় সুগারটা, এটা নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের কি করতে হবে, এ কমে গেলে কি হয়, মানে হাইপারগ্লাইসিমিয়াতে কি হয় আর হাইপোগ্লাইসিমিয়াতে কি হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন বা পেরেছেন। ডিটেলে আমি এই ক্লাসগুলো করাবো, ডিটেলে আরও জানাবো কিভাবে কার্বোহাইড্রেট ভাঙছে, কিভাবে এটিপি তৈরি হচ্ছে, সমস্ত কিছুই আমার ক্লাসে থাকবে। তার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকে ফলো করো, তাহলেই আমার ক্লাসগুলো দেখতে পাবে, জানতে পারবে। সুস্থ থেকো, ভালো থেকো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।